হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি তোমাদের হৈমন্তিকা ম্যাডাম। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব যে গত কিছুদিন আগে পিএসসির পক্ষ থেকে মিসলেনিয়াস এক্সামিনেশন যেটা কন্ডাক্ট করা হয়েছিল প্রিলিমিনারি 2023 সালের, তার ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। তো তারপর থেকে আমি প্রচুর মেসেজ পেয়েছি, তারা বহু ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি তাদের মার্কস জানিয়েছে এবং তারা জানতে চেয়েছে যে এক্সপেক্টেড কাট অফ কিরকম হওয়া যেতে পারে। তো সেইটার সাথে আজকের ডিসকাশনের আরও একটি বিষয় থাকবে যে মিসলেনিয়াস এক্সামিনেশন যেটার অ্যান্সার কি প্রিলিমিনারি পাবলিশ হয়ে গেছে, তার পরবর্তী যে ধাপ মেন্সের পরীক্ষা আমরা কিভাবে প্রস্তুত নেব, কারণ এটা একটু অন্য ডব্লিউবিসিএস এর পরীক্ষার থেকে আলাদা। এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নের পরীক্ষা হয় এবং হোয়াট ক্যান বি আওয়ার রাইট স্ট্র্যাটেজি টু গেট গুড মার্কস ইন দ্য মেন্স এক্সামিনেশন। আজকের এই ভিডিওতে তাহলে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমত আমার বক্তব্য, মিসলেনিয়াসের যে 2023-এর প্রিলিমিনারি এক্সামিনেশনটা হয়েছিল তার আগে যদি আমরা দেখি 2019-এর যে পরীক্ষা, সেই রেসপেক্টে কিন্তু 2023-এর যে পরীক্ষাটা অনেকটা পিছিয়ে গেছে। সেখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানে বারবার পরীক্ষাটা পিছিয়েছে এবং ফাইনালি যেখানে অ্যান্সার কি বেরিয়েছে সেখানে দেখা গেছে যে কয়েকটা জায়গায় কিন্তু যেখানে ভুল কোয়েশ্চেন্স ছিল বা স্টার মার্কস দিয়ে সেখানে কিন্তু বলা হয়েছে ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প তোমাদেরকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। এর ফলে আমার মনে হয় প্রায় 3টে কোয়েশ্চেন্সের মতো এখানে স্টার মার্কস ছিল এবং যেখান থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছো বা কি না করেছো সেখানে কিন্তু প্রত্যেক কোয়েশ্চেন পিছু তোমাদের 2+ মানে অর্থাৎ 2 নাম্বার করে অ্যালট করে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষায় 200 নাম্বারের পরীক্ষা হলেও দেখা যাচ্ছে অলরেডি প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু এই 2 নাম্বার করে ইরেসপেক্টিভ এই ক্রস মার্কিং কোয়েশ্চেন্সগুলোর জন্য পাবে। তো এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে যেটা কাট অফ। আমি সবসময় বলবো পিএসসি ইজ হাইলি আনপ্রেডিক্টেবল। আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম তখনও যে সিচুয়েশন ছিল আমার মনে হয় সেই সিচুয়েশন এখন আরও বেশি ভয়াবহতার দিকে গেছে। তো কাট অফ অ্যানালিসিস করা আমার মনে হয়েছে খুব ডিফিকাল্ট এবং সেটা প্রেডিক্ট করা খুব মুশকিল। কিন্তু যে ধরনের ভ্যাকেন্সি আছে, যদি আমরা ধরে নিই 700+ কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে মিসলেনিয়াস এক্সামিনেশনে, তারে প্রিলিমসে যে কজনকে পাশ করানো হবে সেই রেসপেক্টে আমি যে ধরনের ইনপুট স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি, অনেকে যারা ইউআর যদি ক্যাটাগরি হও এবং 130-এর কাছে তোমাদের মার্কস থাকে, 130 মানে আমি বলছি 128, 29, 30 বা এবং আপ টু 135 পর্যন্ত যদি তোমাদের মার্কস থাকে, আমার মনে হয় তোমাদের ক্লিয়ার করার প্রবাবিলিটি অলমোস্ট 90%। তোমরা ইউ উইল ক্লিয়ার দ্য মিসেলেনিয়াস প্রিলিমিনারি লেভেল। এবং তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, কাট অফের কিন্তু রেঞ্জ খুব ডিফার করে না ইউআর এবং ওবিসিদের মধ্যে। আমার মনে হয় ওবিসি এ বা বি এই মার্জিনেই হয়তো 1 বা 2 নাম্বারের মতো এদিক ওদিক হবে, বাট কাট অফ এই 130-এর আশেপাশেই যাবে। এবার এসসি এসটি অ্যাকর্ডিংলি তোমরা একটা কমিয়ে নিতে পারো, যে যেখানে তোমাদের ধরো 120-র কাছাকাছি কিন্তু এসসি বা এসটি এই কাটা মানে এই মার্জিনে কিন্তু কাট অফ যাবে। আমার মনে হয় মানে যে মার্কিংটা ধরে তোমরা মেন্সের জন্য পরীক্ষা নিতে পারো সেটা হচ্ছে 130। 130-এর +-2 যদি যাও তাহলে আমার মনে হয় মোটামুটি কাট অফ তোমরা ক্লিয়ার করতে পারবে। মানে এই জেনারেল প্রেডিকশন আমরা কিন্তু দিতে পারি। তারপরেও আমি বলবো যে কাট অফ কান্ট বি প্রেডিক্টেড অ্যাট অল, মানে এই জায়গাটা আমাদের প্রেডিকশন করাই ভুল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের মেন্সের জন্য এবার নিতে হবে। এবার যদি কারোর মার্কস 110 বা 120-র কাছাকাছি থাকে, আমার মনে হয় এই বছরে কাট অফ ক্লিয়ার করা একটু ডিফিকাল্ট, কিন্তু 126 to 130 ইট ইজ এ গুড মার্জিন। এই জায়গাটায় থাকলে বা 130-এর অ্যাবাভ থাকলে আমি বলবো শিওর শট মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো, কারণ মেন্সটা একটু প্রিপারেশনের জন্য সময় লাগবে। হট করে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, সেইটা দিয়ে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা ক্লিয়ার করাটা একটু ডিফিকাল্ট। তো এইটাই ছিল আমাদের যে বলার জায়গা। মিসলেনিয়াসের অ্যান্সার কি অলরেডি 2-3 দিন হলো পাবলিশড হয়ে গেছে, তারপর থেকে তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছো, তার জন্য এই শর্ট ভিডিওটা করা। নেক্সট আমি যে জায়গাটা নিয়ে বা ডিসকাস করতে চাইবো, যারা মেন্স পরীক্ষা দেবে ফর দ্য মিসলেনিয়াস এক্সামিনেশন, তারা দেখো অবশ্যই তোমরা জানো যে এই যে পরীক্ষাটা কিন্তু 450 মার্কসের হয় মেন্সের এবং 3টে পেপার থাকে। নাম্বার 1 ইজ ইংলিশ, নাম্বার 2 বেঙ্গলি এবং
আর একটা পেপার থাকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের জিএস পেপার, এবং ইচ পেপারে কিন্তু 150 করে মার্কস থাকে, টোটাল 450 মার্কসের পরীক্ষা তোমাদের হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আগের বছর 2019-এর কাট অফ দেখি, তাহলে আমরা দেখব আউট অফ 450 কাট অফ ওয়াজ 248 ফর দ্য ইউআর ক্যাটাগরি, কারেক্ট? তার মানে ইউআর বা আরো 208 ক্যাটাগরির জন্য 248, মানে দেখা যাচ্ছে যে তুমি এবার এই মার্কসটাকে কিন্তু একটু ধরে মানে বেশি করেই তোমাদের চলতে হবে, যে তোমরা অ্যারাউন্ড এমনভাবে পরীক্ষা দেবে যে 300-র কাছাকাছি যাতে মার্কসটা থাকে, তাহলে তোমাদের ইন্টারভিউ হলেও তোমরা কিন্তু ইন্টারভিউ একটু খারাপ গেলেও তোমরা সেই জায়গাটা কিন্তু স্কোর করতে পারবে। এবার 300 মার্কস স্কোর করা আউট অফ 450 এটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু তোমরা যদি ভালোভাবে দেখো এর মধ্যে কি কি জায়গা আছে, এর মধ্যে আছে কিন্তু ইংলিশ, এর মধ্যে আছে বাংলা, এবং এর মধ্যেই কিন্তু আমাদের আছে জিএস, এবং জিএস এর মধ্যে কিছু স্ট্যাটিক পোর্শন থেকে কোয়েশ্চেন্স আসে। যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে আমরা প্রত্যেকটা পেপার ধরে আমাদের আলোচনা করতে হবে, যেখানে আমরা প্রথম যদি আমি বলি এই ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশের জন্য, প্রথমত আমাদের সিলেবাসটা দেখার পরেও যেটা আমাদের প্রথম এই দুটো পেপারের জন্য তুলতে হবে সেটা হচ্ছে একটা ডিসেন্ট রাইটিং স্কিল। তোমরা হয়তো এখন বই ধরে প্র্যাকটিস করতে পারো বা লিখতে পারো, ছোট ছোট গ্রামাটিক্যাল জায়গাগুলো পড়তে পারো, বাট আমার মনে হয় একটা লেখন শৈলী না তৈরি হলে এই জায়গায় পড়ে মুখস্থবিদ্যার উপর দাঁড়িয়ে ডেসক্রিপটিভ পেপারে ভালো মার্কস পাওয়া যায় না, এবং সেটা ল্যাঙ্গুয়েজ পেপার যদি হয় ইংলিশ এবং বেঙ্গলি। তো এখন থেকে নিউজ পেপার পড়ার একটা হ্যাবিট ডেভেলপ করো। প্রথম দিকে হয়তো ইনিশিয়ালি একটু বুঝতে অসুবিধা হবে, তোমরা প্রথম দিকে এডিটোরিয়াল অ্যানালিসিসগুলো বুঝতে পারবে না, এটা কারোর সাথে নতুন হচ্ছে না, প্রত্যেকে যখন যারা এডিটোরিয়াল পড়তে শুরু করে দে ফেস দ্য সেম ডিফিকাল্টি। কিন্তু তোমরা যদি, আমি বলছি ফ্রম দ্য ডে টুমোরো, যদি তোমরা 1 মান্থ একটা টার্গেট সেট করো যে আমরা ইংলিশে 2টো এডিটোরিয়াল এবং বাংলার 2টো এডিটোরিয়াল পড়বো, আমার মনে হয় তোমাদের রাইটিং স্কিল খুব ভালোভাবে বেড়ে যাবে। নাও এরপরে যে জায়গাটা আমার বলার সেটা হচ্ছে, এবার এডিটোরিয়াল শুধু পড়া মানে কিন্তু সেই জায়গাটা শেষ না, এডিটোরিয়াল পড়ার সাথে কি পড়লে তার একটা সামারাইজেশন এডিটোরিয়ালের ভাষার আঙ্গিকে, ঠিক ভাষার আঙ্গিকে লেখার একটা জায়গা, যে কোনো একটা টপিক, র্যান্ডাম টপিক, তোমাকে এরকম সিলেবাস দেখে দেখতে হবে না, যে কোনো একটা টপিক ধরে ভাষায় সেটাকে ব্যক্ত করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে লেখন শৈলী, সেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই তোমাদের কিন্তু করতে হবে। তোমরা যদি বেঙ্গলি এডিটোরিয়াল পড়তে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলে প্রতিদিন আমি এডিটোরিয়ালগুলো, আনন্দবাজার নিউজ এডিটোরিয়ালগুলো অ্যানালিসিস করে দিচ্ছি, তোমরা চাইলে লিখতে পারো, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে কিন্তু তোমরা চাইলে আমাকে পার্সোনালি তোমাদের লেখা দেখাতে পারো। তো এবার যদি আমি ডিটেলসে নিউজ পেপার পড়ার পর, তার মানে আমি বলবো যদি তোমরা ডেডিকেটেডলি 130+ তোমাদের মার্কস আসছে, মেন্সের জন্য প্রিপারেশন ইমিডিয়েট স্টার্ট করো, এবং স্টার্ট করার জন্য যে জায়গাটা তোমাদের সূত্র হবে সেটা হচ্ছে নিউজ পেপারের হাত ধরে কিন্তু এই বাংলা এবং ইংরাজি লেখাগুলোকে তৈরি করা শুরু করো, তাহলে কিন্তু দেখবে 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে তোমাদের লেখার স্ট্যান্ডার্ড অনেকটা বেশি ইমপ্রুভ করছে, এবং আর 5 জনের থেকে তোমাদের লেখাটা একটু হলেও কিন্তু ডিফারেন্ট হচ্ছে, যে ধরনের ভাষার ব্যবহার, যে ধরনের বাংলাতে হোক ইংরাজিতে হোক, সেটা কিন্তু একটু ডিফারেন্ট না হলে তোমরা কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পারবে না। নেক্সট, এবং আমি বলবো 30 মিনিট একটা হিন্দু পুরো লিখে নাও, হিন্দু নিউজ পেপার যেটা আসে, দি হিন্দু এডিটোরিয়াল, এবং 30 মিনিট যদি আনন্দবাজার এডিটোরিয়াল পড়ে নাও, আমার মনে হয় এনাফ। যদি তোমরা এবার স্কিপ করতে চাও বা সময় পাচ্ছ না, অ্যাটলিস্ট ইংলিশ নিউজ পেপারটা পড়ো, কারণ ইংলিশ লেখা নিয়ে অনেক বেশি সমস্যা থাকে অ্যাজ কম্পেয়ার টু বাংলা নিউজ পেপার। 30 মিনিটস এই টাইমটা তোমরা স্কিপ করতে পারো বাই ওয়াচিং মাই ডেলি এডিটোরিয়াল অ্যানালিসিস অন মাই চ্যানেল। এই এডিটোরিয়ালটা তোমরা দেখে নিতে পারো, এবং এডিটোরিয়ালটা দেখে এর একটা সিনপসিস তোমরা যদি বানিয়ে নাও, এর একটা সামারি বানিয়ে নাও, এবং সেখান থেকে যে যে ডেটাগুলো আছে আমি অলরেডি মার্ক করে দিই তোমাদের, যদি যাদের ইনিশিয়াল ফেজে এডিটোরিয়াল পড়ে বুঝতে অসুবিধা হয়, তারা কিন্তু সেই ডেটাগুলো অবশ্যই খাতায় একটু লিখতে থেকো, একটা নতুন খাতায়, এবং সেটাকে কিন্তু প্র্যাকটিস হিসাবে ইউজ করতে পারো। নেক্সট আমরা যদি দেখি ইংলিশ পেপারে কি কি ধরনের কোয়েশ্চেন আসে, সেখানে আমরা মেইনলি দেখবো ট্রান্সলেশন, রাইট?
ট্রান্সলেশনের জন্য আমি সোর্স তোমাদের বলে দিচ্ছি, পিকে দে সরকারের যে বইটা আছে, যদি না থাকে অবশ্যই এই বইটা একটা ইনভেস্ট করো, খুব ভালো। এটা ডব্লিউবিসিএসেও তোমার হেল্প করবে, মিসলেনিয়াসেও হেল্প করবে, পরবর্তীকালে ক্লার্কশিপের পরীক্ষা দিতে গেলেও তোমাদের কিন্তু এই বইটার ভালো। এই বইটায় প্রচুর প্রচুর ট্রান্সলেশন আছে, প্র্যাকটিস ট্রান্সলেশন আছে, তোমাদের করতে দেওয়া আছে, এবং ট্রান্সলেশন থেকে কিন্তু ভালো রকম ভাবে তোমরা কিন্তু একটা নাম্বার স্কোর করতে পারো, এবং পিকে দে সরকারের ট্রান্সলেশনকে তোমরা রেফার করতে পারো। নেক্সট যে গ্রামাটিক্যাল পোর্শনসটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক, কারেক্ট দ্য সেন্টেন্স, এটার জন্য, এবং এখানে ইডিয়াম ফ্রেজ দেয়, এবং এই যে তিনটে পোর্শন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট দ্য ওয়ার্ডস এবং কারেক্ট দ্য সেন্টেন্স এবং ইডিয়াম ফ্রেজ, এগুলোর জন্য তোমরা পিকে দে সরকারের বই পড়তে পারো বা কোনো প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করতে পারো। ইডিয়াম ফ্রেজের জন্য আমি আজকে টেলিগ্রাম গ্রুপে, আমার যে চ্যানেলে টেলিগ্রাম গ্রুপ আছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে একটা লিস্ট তোমাদের পাঠিয়ে দেবো, মোস্ট রিপিটেডলি ইডিয়াম ফ্রেজগুলো আসে, তোমরা সেটাকে ডাউনলোড করে দেখে নিতে পারো। নেক্সট যে জায়গাটা আমি বলবো লেখার জন্য, বা যেখানে তোমাদের লেখার দরকার আছে, কেন ইংলিশ এডিটোরিয়াল লেখার প্রয়োজনীয়তা আছে, সেটা হলো দুটো যে নেক্সট পোর্শন, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে প্রেসিস। ঠিক, এই রিপোর্ট রাইটিং এবং প্রেসি, এই দুটো জায়গায় জন্য কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে সহজ গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু লিখতে হবে, এবং সেই জায়গাটার জন্যই এডিটোরিয়াল পড়ার দরকার, কিছু নতুন তথ্য পড়ার দরকার, যেটার মাধ্যমে তোমরা তোমাদের লেখাকে উন্নত করতে পারবে। এরপরের যে জায়গাটা, এইভাবে হচ্ছে ইংলিশের পোর্শনটা আমরা কভার করতে পারি। এরপরে যদি আমরা বেঙ্গলির পোর্শনটা কভার করি বা বাংলা, সেখানেও আমরা দেখব 150 মার্কসের একটা জায়গা আছে, 150 মার্কস বাংলা থেকে কোয়েশ্চেন্স আসবে, এবং এই যে 150 মার্কস সেটাও কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করা হয়েছে। এই জায়গায় আমি বলবো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স 2019-এর অ্যাটলিস্ট কোয়েশ্চেন্সটা তুলে দেখো যে কি কি ভাবে কোয়েশ্চেন্স করা হচ্ছে বা কি কি টপিক থেকে দেয়া হচ্ছে। এখানেও কিন্তু সেই একইভাবে বঙ্গানুবাদ যেটা আসে সেটা খুব ইম্পর্টেন্ট। বঙ্গানুবাদের জন্য তোমরা যে কোনো একটি বাজার চলতি যে সমস্ত রাইটিং এর বই থাকে, প্র্যাকটিস সেটের বই থাকে, কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই থাকে, সেই বইটা বাজারে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে নিতে পারো। এইখানেও কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট থাকে। নেক্সট যেটা হচ্ছে প্রবাদ প্রবচন, যেগুলোকে বলা হয় যে প্রবাদগুলো আছে, সেখান থেকে কয়েকটি কোয়েশ্চেন্স থাকে। আর কোথা থেকে আমাদের কোয়েশ্চেন্স থাকে, আবার আমাদের কিন্তু সেই বাগধারা। আচ্ছা, তার মানে প্রথমত হচ্ছে এই বঙ্গানুবাদ থেকে আমাদের কোয়েশ্চেন্স গেল। এক মিনিট এখানে, হ্যাঁ, এরপরে হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, ভুল ওয়ার্ড কারেক্ট করার কথা বলা হয়, এবং যেখানে রাইটিং জায়গাটা সেটা হচ্ছে প্রতিবেদন বা ইংরাজিরই মতো, এবং হচ্ছে প্রেসিস যেটা হচ্ছে সারাংশ। তাহলে এই টপিকগুলোর ওপর লেখার তোমাদের শুরু করতে হবে, না শুরু করলে কিন্তু তোমরা কখনোই মানে বুঝতে পারবে না যে আদৌ সেটা ঠিক জায়গায় আছে কি না। এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে জিএস পোর্শন, সেখানেও কিন্তু বিভিন্নভাবে ফুল ফর্ম থেকে কোয়েশ্চেন্স দেওয়া হয়, এবং তোমাদের যে জেনারেল স্টাডিজে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইভেন্টসও থাকে, সেইগুলো তোমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে একবার রেফার করো, কি কি প্যাটার্নের কোয়েশ্চেন্স আসছে। যেরকম ধরো ইউনেস্কোর ফুল ফর্ম লিখতে দেওয়া হলে এই ধরনের স্ট্যাটিক কিছু কোয়েশ্চেন দেওয়া হয়, এবং স্ট্যাটিক এবং যে পোর্শনটা স্ট্যাটিক এবং কারেন্ট, সেইটা নিয়ে যে বাকি 150 নাম্বারটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে আরও একটা জায়গা হচ্ছে ম্যাথমেটিক্স, যেটার মধ্যে থাকে হচ্ছে 50 নাম্বার। তাহলে এই পুরো জায়গাটা ডেসক্রিপটিভ যে জিএস এবং ম্যাথ, এইটা নিয়ে যে 150 মার্কস কভার হচ্ছে, সেটার জন্য কিন্তু তোমরা দেখো তোমাদের ইন্ডিভিজুয়াল উইক পার্ট কোনটা, ইন্ডিভিজুয়াল স্ট্রং পার্ট কোনটা, এবং সেটার ভিত্তিতে দাঁড়িয়ে তোমাদের এই পেপারটাকে কিন্তু গড়ে তুলতে হবে, যার মধ্যে কিছু শর্ট বললাম স্ট্যাটিক পোর্শন থাকে জিএস এর, কিছু জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স বেসড বা স্ট্যাটিক পোর্শনকেও কিন্তু ডেসক্রিপটিভ ফরম্যাটে লিখতে চাওয়া হয় কোয়েশ্চেনে, এবং ম্যাথমেটিক্স থাকে যেটা হচ্ছে 50 নম্বরের কোয়েশ্চেন্স কভার করে। তো এই ছিল প্রত্যেকটা সাবজেক্টের একটা ডিটেলস সিলেবাস প্যাটার্ন, এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো সেটার বিষয়ে একটা ডিসকাশন। হোপফুলি এটা তোমাদের ভালো লেগেছে, এবং আমি বলবো তোমরা স্কোর করার কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবে, 300 পর্যন্ত না গেলেও 280 প্লাস যদি স্কোর তুলতে পারো, সেটা আগের বছর অর্থাৎ 2019-এর লাস্ট মিসলেনিয়াসের থেকে অনেকটাই বেশি হবে, এবং তোমরা শিওর শট থাকবে যে তোমাদের এই জায়গায় তোমরা ইন্টারভিউ এর জন্য কল পাবে।
সো আজকে আমি বলবো যে খুব বেশি কাট অফ কত হবে এগুলো না দেখে অ্যাটলিস্ট 130-এর কাছাকাছি এলে তোমরা স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য মেন্স এক্সামিনেশন, কারণ এটা একটু ডিফিকাল্ট আছে ডেসক্রিপটিভ প্যাটার্ন, এবং কম্পিটিশন যেভাবে বাড়ছে বর্তমানে বারংবার ওবিসি কেসের জন্য পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না, একটা হাইলি ভোলাটাইল আনসার্টেন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গায় যারা মিসলেনিয়াসে প্রিলিমস ক্লিয়ার করবে, মানে দে অল আর ইকুয়ালি মানে এবেল এবং কোয়ালিফাইড, তাদের জন্য কিন্তু মেন্স টেস্টটা আবারও বেশি পরিমাণে টাফ হয়ে যাবে, এবং সেখানে কিন্তু একটা হাই কাট অফ যাওয়ার দিকে মেন্সের জায়গাটাও যাবে, প্রিলিমসের জায়গাটাও যাবে। সো এখন থেকে শুধু যারা ডব্লিউবিসিএস নিয়ে পড়ছো, মাই পার্সোনাল সাজেশন কি এই জায়গাটা একটা লাস্ট কথা বলি, মেবি তোমাদের মানে অনেকের সাথে তো আমি সহমত হব না, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা বলা দরকার। যেভাবে বারংবার রাজ্য সরকারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই জায়গায় শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষাকে পাখির চোখ করলে আমার মনে হয় অনেকটা, হয়তো পরীক্ষা অবশ্যই হবে যেহেতু নোটিফিকেশন আছে, পরীক্ষা হবে, কিন্তু এটা একটা অনেকটা ডিলে হচ্ছে। এবার সেই টাইমে তোমরা ডব্লিউবিসিএস এর জন্য কি করতে পারো, একটা ফিক্সড টাইম 6 আওয়ার্স মতো ডেডিকেট করো, যে আমরা 6 ঘন্টা, 3 ঘন্টা সকালে, 3 ঘন্টা বিকালে ডব্লিউবিসিএস এর জন্য পড়বো, যাতে আমরা বেসিক জায়গাগুলো না ভুলে যাই। বাট ফোকাস অন দ্য আদার এক্সামিনেশনস লাইক মিসলেনিয়াস, যেটা যদি তোমরা মনে করো যে শিওর শট তোমাদের কাট অফের দিকে যাচ্ছে মার্কস, মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ প্যাটার্ন এবং নিউজ পেপারের এডিটোরিয়ালগুলো পড়ো, সেটা কিন্তু তোমরা যখন ডব্লিউবিসিএসও পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমাদের হেল্পফুল হবে। এছাড়া স্টেটের অন্যান্য পরীক্ষা যেরকম পুলিশের পরীক্ষায় তোমাদের যদি এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া থাকে তোমরা দিতে পারো, অবশ্যই এই ধরনের পরীক্ষাগুলো দাও। এবং সেন্ট্রাল লেভেলের যে সমস্ত রেলের পরীক্ষাগুলো হয়, যেখানে জেনারেল স্টাডিজ থাকে, যেখানে ডব্লিউবিসিএস এর মতো একটা বড় পরীক্ষার প্রিপারেশন নিলে তোমরা যে পরীক্ষা সহজে ক্লিয়ার করতে পারবে, এসএসসির যে সমস্ত এমটিএস এর একটা পরীক্ষা খুব শীঘ্রই হয়তো হবে, মানে আমি যতদূর জানি 5 থেকে 6 মাসের মধ্যে বোধহয় এসএসসি এমটিএস এর একটা পরীক্ষা হবে। আই এম নট অ্যাট অল শিওর, আমি খুব ভালোভাবে জানি না, বাট আমি দেখলাম এসএসসি এমটিএস এর একটা পরীক্ষা আছে, রেলের একটা পরীক্ষা আছে। তো আমার মনে হয় এখন এমন একটা টাইম তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তো আমাদেরও মানে এটা এরকম না তোমাদের সাথে হচ্ছে, মানে যদিও মানে আমি এখন বলছি না আমরা কোয়ালিফাই করে গেছি, বাট আমাদের পরীক্ষাও দীর্ঘ প্রায় 3 বছর পর আমরা রেজাল্ট পেয়েছিলাম, এবং আমাদেরও সেই চাতক পাখির মতো বসে থাকতে হয়েছিল। তো আমি বলবো যে এই জায়গাটা নিয়েও আর একটা আমি ভিডিও করব। এখন হলিস্টিক্যালি শুধুমাত্র ডব্লিউবিসিএস পড়লে আমার মনে হয় হয়তো তোমরা চাকরি পাবে, পরীক্ষা হবে, কিন্তু মানে ইট উইল টেক এ লং। তোমার মেন্টাল যে জায়গাটা, সেই জায়গাটাতেও কিন্তু একটা টয়েল হবে, মেন্টাল জায়গায় স্টেবিলিটি আনার জন্য অ্যাটলিস্ট একটা চাকরি সিকিউর করা খুব দরকার। এবং তোমাদের পড়াশোনাটাকে হাল ছেড়ে না দিয়ে বরং পড়াশোনাটাকে এখন মানে আরো বেশি করে করার দরকার আছে বলে মনে হয়েছে। শুধুমাত্র দেখো পরীক্ষা হচ্ছে না, হবে না, কবে হবে, এই জিনিসটার মধ্যে না থেকে আমার মনে হয় যেটুখানি পড়েছো জেনারেল স্টাডিজ পড়ো, নিউজ পেপার পড়ো, তোমাদের যে স্কিলটাকে সেটাকে বাড়াও, এবং ট্রাই টু অ্যাটেম্পট আনাদার এক্সামিনেশন, যেগুলো কিন্তু শুধুমাত্র স্টেট লেভেলের বাইরেও সেন্ট্রালের যে সমস্ত আরআরএফ মানে রেলের যে পরীক্ষাগুলো হয়, এবং স্পেশালি এসএসসি সিজিএল যদি নাও দাও, কারণ এটা হাইলি কম্পিটিটিভ, যদি তোমরা চাও সিএইচএসএল এবং এমটিএস কিন্তু ইজিলি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন লেভেলের সাথে একটু ম্যাথামেটিক্স বা অ্যাডভান্স ম্যাথ সাবজেক্টটাকে যদি তোমরা করে নিতে পারো, আই থিঙ্ক মানে তোমরা এই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারবে। এবার এই সময়টা কি হয়, এই সময়টা আমরা ডিসিশন নিতে পারি না, বা আমাদের মনে হতে পারে যে আদেও পারবো কি পারবো না। তো আমার মনে হয় হোয়াট এভার ইট মে হ্যাপেন ইন দ্য ফিউচার, ঠিক আছে, কিছু একটা হতেই পারে, কিন্তু হোপ ফর দ্য বেস্ট, আমরা কিন্তু চাকরি পাবো। হয়তো পরীক্ষা ডিলে হচ্ছে, বাট পরীক্ষা হবে, এবং যেখানে মিসলেনিয়াসের পরীক্ষার মেন্সের ডেট আছে সেটাকে ধরেই আমরা এগোবো। এবং তোমরা যদি চাও সেন্ট্রাল লেভেলের এক্সামিনেশনগুলোর জন্য অ্যাপিয়ার করতে পারো। আমার মনে হয় ডব্লিউবিসিএস এর মতো প্রিপারেশন যারা নিয়েছি, এতটা ডেপথে আমরা পড়েছি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইভেন আমরা ম্যাথ, রিজনিং যথেষ্ট পরিমাণে করি, এবং সেটাই আমাদের দক্ষতা আছে, উই ক্যান ইজিলি অ্যাপিয়ার ফর দ্য আদার এক্সামিনেশনস লাইক এমটিএস, সিএইচএসএল, রেল এক্সামিনেশনস। তো সেই জায়গায় কিন্তু আমাদের একটা কনফিডেন্স বুস্ট হবে, এবং আমাদের হাতে একটা চাকরি হেলে দেন উই ক্যান গিভ অ্যানাদার 1 or 2 years ফর গেটিং ইনটু দ্য সিভিল সার্ভিস অফ দ্য স্টেট লেভেল। সো এইটাই আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা বাস্তব। হয়তো আমি এখন তোমাদের যদি শুধু বলি যে না তোমরা বিশ্বাস ছেড়ো না, আশা রেখো, ডব্লিউবিসিএস পরীক্ষা হবে, আমার মনে হয় এখান থেকে একটু রং ইনফরমেশন আমার সাইড থেকে যাবে। বা আমি হয়তো নিজে যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি ডব্লিউবিসিএস ওরিয়েন্টেডই পড়েছিলাম, কারণ সেই সময় আমার কাছে সেটা মনে হয়েছিল
মেবি দ্য বেস্ট সুইটেবল ফর মি, বাট এখন যে ধরনের কন্ডিশন, বারংবার যেহেতু লিগাল জায়গায় একটা পরীক্ষা আটকে যাচ্ছে বারবার, তো আমার মনে হয় অবশ্যই ডব্লিউবিসিএস পড়ো, কিন্তু সেটাকেই রেখো, কিন্তু সাইড ওয়াইজ শুধু ডব্লিউবিসিএস এর জন্য পড়ে যাচ্ছি এবং বারংবার মাসের পর মাস পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তার জায়গায় কিন্তু আমার মনে হয় একটু পড়াটাকে অন্য পরীক্ষার দিকে চ্যানেলাইজ করলে একই পড়া দিয়ে কিন্তু তোমরা একই প্রিপারেশন নিয়ে, আমি বলছি না তোমাদের ডব্লিউবিসিএস ছেড়ে দিতে হবে, একই পড়ার প্রিপারেশন নিয়ে কিন্তু তোমরা অনেকগুলো পরীক্ষায় বসতে পারবে এবং শিওর শিওর সাকসেস পেতে পারবে। সো উইথ দিস নোট, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, বন্ধুদের সাথে এই ভিডিওটা মানে শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, এবং আমার সাথে কানেক্টেড হতে চাইলে আমাকে মেল করো। আমার মেল আইডি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, বিদ্যা হৈমন্তিকা আমার নাম @gmail.com। তোমরা আমাকে জানাতে পারো হোয়াট কাইন্ড অফ ডিফারেন্ট ইউ আর ফেসিং, প্রবলেমস ইউ আর ফেসিং। যদি মনে হয় যে পার্সোনালি আমার থেকে গাইডেন্স নিলে তোমরা তোমাদের ভালো হবে, তোমাদের প্রিপারেশন আরো বুস্ট হবে বা আরো কনসলিডেটেড হবে, দেন ডেফিনেটলি ইউ ক্যান জয়েন মাই পার্সোনাল গাইডেন্স প্রোগ্রাম। সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, টেক কেয়ার, গুড বাই, এবং আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।